নমস্কার, আমি নিবেদিতা ব্যানার্জি আবার রামায়ণের এসএলএসটির ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে শুধুমাত্র প্রশ্নই আলোচনা করা হবে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্যকে বিবেচনা করা হবে। আমার চ্যানেলের নাম বিদ্যাবংশ। অলরেডি আমি কিছু ভিডিওস আপলোড করেছি। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বা বাকিদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করে নেবেন। তো আজকের যে প্রশ্ন সেখানে শুরু হচ্ছে কবন্ধ কে। রামায়ণে কবন্ধের উল্লেখ পাওয়া যায়। কবন্ধ কে ছিল? ঠিক আছে, কবন্ধ নামে রামায়ণে আমরা একটি কুমিরের উল্লেখ পাই। অতএব কবন্ধ একটি কুমির। আনকমন কোয়েশ্চেনই আসার বেশি চান্সেস থাকে, কারণ কমন কোয়েশ্চেন কটি কাণ্ড, কটি স্বর্গ, কে লিখেছিল, এসবগুলো তো সবাই জানে, তাই না? পরীক্ষা তাহলে কি? তো সেক্ষেত্রে আনকমন কোয়েশ্চেনগুলোতে আমাদের বেশি ফোকাস করতে হবে। আদি ও সপ্তম কাণ্ডে রামচন্দ্রের রূপ কি? আদি ও সপ্তম কাণ্ডে রামচন্দ্র বিষ্ণুর অবতার, শিবের অবতার, ইন্দ্রের অবতার নাকি ব্রহ্মার অবতার? সেক্ষেত্রে আদি ও সপ্তম কাণ্ডে আমরা রামচন্দ্রকে দেখতে পাবো বিষ্ণুর অবতার। এমনিতেও রামচন্দ্রকে বিষ্ণুর অবতারই মানা হয়, আমরা জানি। কিন্তু যদি আমরা আদি আর সপ্তম ছেড়ে দ্বিতীয় থেকে ষষ্ঠ পর্যন্ত দেখি, তাহলে রামচন্দ্রকে একমাত্র সাধারণ মানুষ হিসাবে দেখানো হয়েছে, বা মহামানব আমরা বলতে পারি, কিন্তু সেক্ষেত্রে কোথাও অবতার রূপে মানা হয়নি। তো এটাও বলা হয় যে হতে পারে বাল্মীকি শুধুমাত্র একজন মানুষের চরিত্র হিসাবেই এটি লিখেছিল। পরবর্তীকালে সেই মানুষের মধ্যে এতটাই বেশি কোয়ালিটি যে তাকে আমরা কোনো এক ভগবানের অবতার বলে মেনে নিয়েছি, আর মানবই না কেন যদি কারুর কাজ যে মর্যাদা পুরুষোত্তম, যে আর যার থেকে আমরা ধর্ম কিভাবে পালন করতে হয়, রাজধর্ম কিভাবে পালন করতে হয় শিখি, তাহলে তাকে তো অবতার বা তাকে ভগবান বলে পূজা করতে তো আমাদের দ্বিধা থাকা উচিত নয়। তো সেক্ষেত্রে বিষ্ণুর অবতারই মানা হয়েছে, তবে দ্বিতীয় থেকে ষষ্ঠতে কিন্তু কোনো অবতার মানা হয়নি, এটি মনে রাখবে। এবার কোনটি রামায়ণ অবলম্বনে রচিত সংস্কৃত নাটক? এবার রামায়ণকে উপজীব্য করে অনেক নাটক লেখা হয়েছে, তাই তো? তো সেক্ষেত্রে এখানে দেখতে হবে যে আমাদের কোয়েশ্চেন কি আছে, কোনটি রামায়ণ অবলম্বনে রচিত সংস্কৃত নাটক কিন্তু বলা হয়েছে, মহাকাব্য, কাব্য এরকম কিচ্ছু নয়। তাহলে সেক্ষেত্রে আমাদের নাটক দেখতে হবে। জানকী হরণ, রঘুবংশ, মহাবীর চরিত না রাবণ বধ? তোমরা যদি দেখি রঘুবংশ মহাকাব্য, জানকী হরণম, রাবণ বধ মহাকাব্যের মধ্যেই পড়ে, সেক্ষেত্রে মহাবীর চরিতম হচ্ছে ভবভূতির লেখা নাটক। সুতরাং উত্তর হবে মহাবীর চরিত। পরীক্ষায় কিন্তু বারবার ধ্যান রাখতে হবে যে কি লিখেছে, কাব্য, মহাকাব্য না নাটক। এরপরে আমি একটি ক্লাস নিয়ে আসবো যেখানে এইগুলি একটু আলোচনা করে দেবো, যে সংস্কৃত অবলম্বনে কি কি কাব্য, মহাকাব্য বা নাটক লেখা হয়েছে, আর মোটামুটি কতগুলি পাণ্ডুলিপি এসব পাওয়া যায়, তার একটা ডিটেল নিয়ে ছোট্ট 5-7 মিনিটের একটা ভিডিও আমি আরও আপলোড করে দেবো। কোনটি রামায়ণ অবলম্বনে রচিত সংস্কৃত মহাকাব্য? দেখো, এবার নাটকের পরে মহাকাব্য বলেছে। তো মহাকাব্য আমরা সবাই জানি এমনিতে রঘুবংশম। সেক্ষেত্রে এটাতে যদি অনর্ঘ্য রাঘব দেখা যায় বা অনর্ঘ্য রাঘবং প্রসন্ন রাঘবম, এই দুটোই কিন্তু নাটক। ঠিক আছে, দুটোই কিন্তু নাটক। আর রামায়ণ চম্পু আমরা দেখতেই পাচ্ছি চম্পু কাব্য, তাই তো? এটা চম্পু কাব্য, যেহেতু চম্পু লেখা আছে। তাহলে এই দুটোই উত্তর হবে। রঘুবংশম বা রঘুবংশমই খালি উত্তর হবে, কারণ আমরা জানি কালিদাসের রঘুবংশম মহাকাব্য, তাই তো? জানি কালিদাসের রঘুবংশম আর কিছুই না, একটি মহাকাব্য। কোনটি রামায়ণ অবলম্বনে রচিত বা সংস্কৃত চম্পু? তো একটু আগে আমরা কথা বলেছি, যদিও চম্পু কাব্যের জেনারেলি লাস্টে আমরা দেখতেই পাচ্ছি দুটোতে চম্পু আছে, বাকি অনর্ঘ্য রাঘব, প্রসন্ন রাঘব আমি বললামই যে এই দুটো নাটকের পর্যায়ে পড়ে। যশস তিলক চম্পুও পড়বে না, রামায়ণ চম্পু। বুঝতেই পারছি রামায়ণ অবলম্বনে রামায়ণ চম্পু তো হবেই, যদি টেক্সট আছে। অবশ্যই এমন নয় যে কেউ হঠাৎ করে কোনো একটা চম্পু লাগিয়ে দিল টেক্সটের সাথে, সেটাই উত্তর হবে, এটার কোনো মানে নেই। কিন্তু যদি কেউ সত্যি লিখেছে তাহলে হতে পারে উত্তর। সেক্ষেত্রে আমি বললাম আমি আলোচনা করে দেবো, তোমাদের সুবিধা হয়ে যাবে। রামায়ণে বর্ষা বর্ণনা কোন কাণ্ডে আছে? আমরা সবাই বর্ষা বর্ণনম পড়েছি, তাই তো, গ্র্যাজুয়েশনে। বর্ষা বর্ণনম আমরা পাই বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড না কিষ্কিন্ধাকাণ্ড? যখন রাম সীতাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে আরও গেল আর কিষ্কিন্ধা গিয়ে পৌঁছালো, সেই সময়তে বর্ষাকাল আসলো, আর তাই রাম বর্ষাকে দেখে, মানে রামের মনে অনেক রকমের সীতার
স্মৃতিই বলো আর বিভিন্ন রকমের প্রাকৃতিক পরিবেশের কথাই বলো, অনেক কিছু রামের মনে উঠে আসছিল। সেক্ষেত্রে যদি বলা হয় তো রামের মানে এই বর্ষার যে ঘটনা সেটা কিষ্কিন্ধাকাণ্ডে মানে কিষ্কিন্ধাকাণ্ড পৌঁছানো বা কিষ্কিন্ধায় পৌঁছানোর পরেরই ঘটনা, তাই এটি কিষ্কিন্ধাকাণ্ড। মনে রাখবো এই সময়তে রাম গুহাতে থাকাকালীন যে মানে প্রাকৃতিক দৃশ্যের যে বাল্মীকি বর্ণনা করেছে সেটাই হচ্ছে কিষ্কিন্ধা মানে বর্ষা বর্ণনমে। সেক্ষেত্রে বর্ষাকালের যে বর্ণনা আছে, তারপর আমরা আবার শরৎ বর্ণনমও পাই শরৎকাল যখন আসে, কিন্তু বর্ষা বর্ণনা আমরা কিষ্কিন্ধা কাণ্ডেই পাবো। আমি ওই জন্যই বারবার বলি যে রামায়ণে যদি ঘটনাগুলো একটু মনে রাখো একটার পর একটা, তাহলে অসুবিধা হয় না। রাম জঙ্গলে খুঁজতে খুঁজতে মানে জটায়ুর মৃত্যুর পরে যখন কিষ্কিন্ধা গিয়ে পৌঁছালো, হনুমানের সঙ্গে দেখা হলো, সুগ্রীবদের সঙ্গে দেখা হলো, সেই সময় কিছুদিন তাদেরকে গুহার মধ্যেই থাকতে হয়েছিল, কারণ বর্ষা পড়ে গেছিলো। জঙ্গলের বর্ষা বুঝতেই পারছো, তারা সীতার খোঁজ করতে পারবে না। তাহলে যেহেতু রামের বলতে পারো কোনো হিসাবেই আর কি, যে রামের ওই সময় সেভাবে কোনো কাজ ছিল না সীতাকে খোঁজার পারপাসে, তাহলে রাম সে সময় প্ল্যান তো অবশ্যই বানাচ্ছিল, কিন্তু তার সঙ্গে প্রকৃতিকে দেখে তার বিভিন্ন রকমের মনে শ্লোকের উদ্রেক হচ্ছিল, যেটা বাল্মীকি বর্ণনা করেছে। আদিকবির আদিকাব্য কি সেটা আমরা সবাই জানি, রামায়ণ হচ্ছে আদিকাব্য, এর আগে কোনো কাব্য রচিত হয়নি। যুদ্ধকাণ্ড রামায়ণের কোন কাণ্ড? তো আমি আবার মনে করাবো, বালকটি আজ অরণ্যে কি সুন্দর লঙ্কা উঠাইল। তাহলে বলবে যে ম্যাম এখান তো যুদ্ধের কথা নেই, যাই লঙ্কা কাণ্ড তাই যুদ্ধকাণ্ড। ঠিক আছে, তাহলে বালকটি আজ অরণ্যে কি সুন্দর লঙ্কা উঠাইল, মানে লাস্ট 6 নম্বর হচ্ছে লঙ্কা কাণ্ড বা যুদ্ধকাণ্ড, মানে ষষ্ঠ কাণ্ড। রামায়ণে কটি স্বর্গ? প্রথম দিনই বলেছিলাম 500টি স্বর্গ আছে রামায়ণে। রামায়ণ রচিত কবে হয়? আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম শতক, দ্বিতীয় শতক, চতুর্থ না পঞ্চম খ্রিস্টাব্দে। তো অবশ্যই খ্রিস্টপূর্ব তো হবেই, খ্রিস্টাব্দ তো হতেই পারে না। ঠিক আছে, সেক্ষেত্রে খ্রিস্টপূর্ব 5ম শতকে। আমি বললাম আরেকটা আমি ছোট ভিডিও এর পরে আপলোড করব, ওখানে আমি টাইম পিরিয়ডগুলো ভালো করে ভাগ করে তোমাদের বুঝিয়ে দেব। রামায়ণে কোন বংশীয় রাজাদের কাহিনী আছে? রঘুবংশীয়, চন্দ্রবংশীয়, ইক্ষ্বাকু বংশীয় না সূর্যবংশীয়? কোন বংশীয় হবে বলো? অবশ্য তোমরা বলবে কি করে ভিডিওতে। রামায়ণে কোন বংশীয় রাজাদের কাহিনী আছে? ইক্ষ্বাকু বংশীয়, সূর্যবংশীয়, চন্দ্রবংশীয় না রঘুবংশীয়? তো আমরা জানি যে এখানে সূর্যবংশীয় হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে রামায়ণের নামান্তর কি? পৌলস্তবধ, বিমলচরীয়, পৌমচরীয়, সীতা রাবণ কথানো। তো রামায়ণের যদি নামান্তর আমরা দেখি, পৌমচরীয় হবে রামায়ণের নামান্তর। রামায়ণের প্রশংসা বাক্য কোনটি? মা নিষাদ প্রতিষ্ঠাম ত্বমাগমঃ শ্বাস্যতি সমা, নাকি यावत् হাস্যন্ত গিরয়ঃ स्वरितश्च মহিতলে, নাকি আকর্দমিদম তীর্থম ভরদ্বাজ নিশাময়া, নাকি প্রবমুক্তো ভরদ্বাজ বাল্মীকেন মহাত্মনা? তো সেক্ষেত্রে মা নিষাদ প্রতিষ্ঠাম হচ্ছে আদি শ্লোক, কিন্তু রামায়ণের প্রশংসা বাক্য যদি আমরা দেখি সেক্ষেত্রে যাবৎ হাস্যন্তি গিরাইহ স্বরিতস্য মহিতলে তাবৎ রামায়ণ কথা প্রচলিষ্যতি। তো সেটাতে রামায়ণের প্রশংসা বাক্য বলা হয়েছে, তাই বি। সীতার অপর নাম কি? কৈকেয়ী, সতী, জানকী না মেদিনী? আমরা সবাই জানি জানকী, তাই তো। বাল্মীকিকে রামায়ণ রচনা করতে কে বলেন? তো মেন আদেশ এসেছিল ব্রহ্মার থেকে, ব্রহ্মা নারদকে পাঠিয়েছিল দূত হিসাবে, তো ওই জন্য ব্রহ্মাই নারদকে রামায়ণকে রচনা করতে বলেন, কিন্তু দূত হিসাবে নারদ এসেছিল। এবার রামায়ণ কোন ছন্দে রচিত? অনুষ্টুপ, ত্রিষ্টুপ, ইন্দ্রবজ্রা নাকি জগতী? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রামায়ণ অনুষ্টুপ ছন্দে রচিত। যদি এখানে তোমরা দেখো, অনুষ্টুপ ছন্দেই মা নিষাদ, এটা রামায়ণের একটা শ্লোকের মধ্যেই পড়ে যায় পরবর্তীকালে। তো সেক্ষেত্রে এটা কিন্তু যদি দেখো তাহলে অনুষ্টুপ ছন্দেই রচিত আছে, যেন রামায়ণ পুরোটাই কিন্তু অনুষ্টুপ ছন্দে রচিত। আজকের মতো এই পর্যন্তই। আমি খুব শীঘ্রই একটা শর্ট 5-7 মিনিটের ভিডিও আপলোড করব, যেখানে এই কাব্য, মহাকাব্য বা যেগুলো ওই
পাণ্ডুলিপি সংক্রান্ত কোয়েশ্চেন আছে, সেগুলো একটু আলোচনা করে দেবো, তাহলে কোয়েশ্চেন পরবর্তীকালে আলোচনা করার সময় তোমাদের কাছে এটি ইনফরমেটিভ হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।